আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমেই যাচ্ছি সংবাদ শিরোনামে। 2025-26 অর্থ বছরের সংশোধিত এডিপি 2,08,000 কোটি টাকা নির্ধারণ, অভ্যন্তরীণ উৎস 1,28,000 কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা 72,000 কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির তৃতীয় দিনে মঞ্জুর হয়েছে 41টি আবেদন, বাতিল 25টি এবং অপেক্ষমান 4টি। দেশ জুড়ে বইছে ভোটের হাওয়া, শহর থেকে গ্রাম আড্ডায় আলোচনায় উঠে আসছে ভোটের পরিবেশ, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা ভোটারদের। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সহায়তা ও উস্কানি সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ। 10 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এবং বিপিএলে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে 6 উইকেটে হারিয়েছে সিলেট টাইটান্স। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। 2025-26 অর্থ বছরের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। এর ফলে 30,000 কোটি টাকা কমে বর্তমান বরাদ্দ দাঁড়িয়েছে 2,08,000 কোটি টাকায়। আজ রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি জানান, 2025-26 অর্থ বছরের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি 30,000 কোটি টাকা কমে 2,08,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সরকারের নিজস্ব অর্থায়ন 1,28,000 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে 72,000 কোটি টাকা আসবে। পরিকল্পনা উপদেষ্টা জানান, সংশোধিত এডিপিতে মন্ত্রণালয় ও বিভাগগুলোর চাহিদাই ছিল তুলনামূলকভাবে কম। এর পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে চলতি অর্থ বছরে প্রকল্প বাস্তবায়নের ধীরগতি। তিনি বলেন, মূল এডিপি থেকে সংশোধিত এডিপিতে অভ্যন্তরীণ উৎসে 16,000 কোটি টাকার হ্রাস এবং বৈদেশিক উৎসে 14,000 কোটি টাকা কমেছে। সংশোধিত এডিপিতে মোট 1,330টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আজ তৃতীয় দিনের মতো চলে আপিল শুনানি। আজ 70টি আপিল আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে আপিল মঞ্জুর হয়েছে 41টি, বাতিল হয়েছে 25টি এবং 4টি আবেদন অপেক্ষমান রয়েছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শুনানি চলে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল শুনানির দ্বিতীয় দিনে গতকাল আপিল আবেদন মঞ্জুর হয়েছে 58টি, বাতিল হয়েছে 7টি এবং 6টি অপেক্ষমান রয়েছে। এর আগে 10 জানুয়ারি প্রথম দিনে মোট 70টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে 52 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, 15 জনের আপিল নামঞ্জুর হয়েছে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভাস আইজাওয়াস। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠকে জামায়াতের নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক সমঝোতার অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়গুলো জানতে চায় ইইউ প্রতিনিধি দল। ডাক্তার শফিকুর রহমান জানান, আগামীকালের মধ্যেই সমঝোতা চূড়ান্ত হবে বলে তারা আশাবাদী। নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ থাকলে তা আগে নির্বাচন কমিশন ও সরকারের কাছে জানানো হবে বলেও জানান জামায়াতে আমির। তবে আশানুরূপ সমাধান না পেলে আন্তর্জাতিক মহলকে জানানো হবে। ক্ষমতায় এলে জামায়াতে ইসলামী বিশ্বের সভ্য দেশ ও প্রতিবেশীদের সঙ্গে সমতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখবে বলে জানান তিনি। সমাজের সব শ্রেণীর মানুষের সমর্থন পাচ্ছে দলটি উল্লেখ করে মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন। নির্বাচনটা সুষ্ঠু হোক,
ভোটাররা নির্বিঘ্নে গিয়ে তার ভোটটা সে নিজেই দিক, যদি সবাই মিলে ভালো মনে করে উই আর রেডি টু রেন্ডার আওয়ার সাপোর্ট। এর অর্থ এটা নয় যে অন্য কেউ সরকারে চলে গেছে আর আমরা তাদের হয়ে কাজ করব, বাট উই হ্যাভ সাম কন্ডিশনস। নাম্বার ওয়ান, এভরি পার্টি অ্যান্ড কোয়ার্টার তারা বলবেন যে আমরা নিজে দুর্নীতি করব না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমাদের 2 নম্বর শর্ত হবে সকলের জন্য ন্যায় বিচার এবং সমান বিচার। এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল বা পক্ষ হস্তক্ষেপ করতে পারবেন না। আমাদের 3 নম্বর শর্ত, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, জাতীয় ঐক্যমত্য পরিষদ বসেছে, এখান থেকে যে রিকমেন্ডেশনগুলো উঠে এসেছে এগুলাকে ওন করতে হবে এবং কমিটমেন্ট করতে হবে যে ক্ষমতায় গেলে ওগুলো আমরা একসাথে বাস্তবায়ন করব। ভোটারদের প্রতি নিজের ভোট নিজে গিয়ে দেওয়ারও আহ্বান জানান জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ সংস্কারের পক্ষে এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশ জুড়ে ভোটের হাওয়া বইছে। একই সাথে পরিস্থিতি হয়ে উঠেছে প্রচার মুখর। জনপদে জনপদে জনসমাগম স্থলে তাই তো আলাপ আড্ডায় উঠে আসছে ভোটের পরিবেশ ইস্যুটি। জনরায় জিতে নিতে নির্বাচনে অংশ নেওয়া দল এবং প্রার্থীদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতার মনোভাব কাম্য সব স্তরের মানুষের। ভোটের মাঠে আচরণবিধি ঠিক মতো মেনে চলা হচ্ছে কিনা নির্বাচন কমিশন তা যথাযথভাবেই দেখভাল করবেন এমন আশা সকলের। আর ভোট ঘিরে তো বটেই, ভোটের লড়াইয়ে জিতে যারাই সরকার গঠন করবেন সমাজে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় মনোযোগী হবেন তারা, এমনটাই চাওয়া সবার। শাহেদ জাহিদের প্রতিবেদন। ঘাটে আড্ডায় আলোচনায় সবখানেই কথার মালা রচিত হয়ে চলেছে ভোট ঘিরে। বলা চলে অনেক দিন বাদে একটি স্বাভাবিক নির্বাচনের আবহ। তাই বুঝি বুকের ভিতরে চেপে রাখা শব্দগুলো মেলে চলেছে ডালপালা। দেশে বহুদিন বাদে প্রত্যাশিত স্বাভাবিক ভোটের আপাত পটভূমি তৈরি হয়েছে। মিলছে অনুকূল পরিবেশের নিশ্চয়তাও। নির্বাচন পূর্ব এই সময়ে ভোটাররা যেন প্রত্যাশার ডালি সাজিয়ে নিচ্ছেন রায় দেওয়ার প্রস্তুতি। প্রত্যাশা শব্দটা কিন্তু ছোট্ট, কিন্তু এর ব্যাপকতা অনেক বড়। আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমরা বারবার আহত হলাম। বিগত দিনে আমরা যতবার দেখেছি আমাদের প্রত্যাশার সাথে অনেক কিছুই মেলেনি। তারপরেও আমরা আশাবাদী মানুষ, কারণ মানুষ তার আশার সমান বড়। তো এই কারণে আমরা চাই এবারের যে সামনে নির্বাচন হবে এটা ব্যাপক মানুষের সাড়া এবং সাধারণ জনগণ থেকে আবাল বৃদ্ধ বনিতা যারা সবাই আছে এরা প্রত্যেকেই আপনার এটাতে যাবে। অভিজ্ঞতার প্রেক্ষিতে এবং বিরাজমান বাস্তবতায় মানুষের প্রাথমিক চাওয়া কোনো রকম ভোগান্তি ছাড়াই নিজের ভোট নিজে দেওয়ার নিশ্চয়তা। আমি নিজেই 16-17 বছর ধরে ভোট দিতে পারি নাই, এর একটা বেদনা। এই বেদনাটা যেন আমাদের ভিতরে না থাকে। একটি সুন্দর সুষ্ঠু সাবালীন একটি নির্বাচন চাই। প্রথম ভোট দিতে পারি নাই, এখন নতুন ভোট, নতুন কাউকে ভাবতে আছি, ভালো কাউকে যোগ্য কাউকে ভোট দিতে চাই। যদি ওই পরিবেশ থাকে ভবিষ্যতে যে আসবে সে আরও ভালো করবে আশা করি আমরা। নির্বাচন কমিশনকে যাতে অতীতের মতো প্রশ্ন, আপত্তি, সমালোচনার মুখে পড়তে না হয় সেটা আমলে রাখা ভীষণ জরুরি বলছেন সচেতন মানুষ। অবশ্য নির্বাচন কমিশনের মতোই এইবার ভোটার তালিকার স্বচ্ছতাও বজায় থাকছে, এমন আশা বেশ মজবুত রূপ নিয়েছে জনজীবনে। নির্বাচনের পরিবেশ দূষিত ছিল, আগামীতে নির্বাচন আসছে, নির্বাচনটা ভালো আশাবাদী। আমরা আশা করি নির্বাচন ভালোভাবে হবে, সর্বদলীয় অংশগ্রহণে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হোক। এটা তো সত্য, সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য ও দুর্নীতি বিগত সময়ে জনহতাশা ও ক্ষোভের বড় কারণ হিসেবেই কাজ করেছে। তাই তো দুর্নীতিমুক্ত দেশ গঠন, সামাজিক স্থিতিশীলতা, মানুষে মানুষে সম্প্রীতি এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রশ্নে গভীর আকুতি জন্মেছে জনজীবনে। আপনারা বিক্রি না হয়ে, বিবেক বিক্রি না করে সুদৃষ্টিতে দেখে ঐক্যবদ্ধ হয়ে আবার দেশটারে সুস্থ সুন্দরভাবে নতুন করে সবাই গড়েন, এই দেশ সবার। অনেকেরই বক্তব্য অর্থনীতির মৌলিক সংস্কার, মানবিক সামাজিক সহায়তা বলয় সৃষ্টি, সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠার দিকগুলোকে অবশ্যই
দিতে হবে অগ্রাধিকার। সব চাওয়ার যোগফল নতুন এই বছর থেকে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং মানুষের ম্যান্ডেট নিয়ে প্রতিনিধিরা বিভাজনের রাজনীতি নাকচ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে দেবেন অগ্রাধিকার। বাংলাদেশে হয়ে বাংলাদেশের পক্ষে যেন কাজ করে এমন সরকার সবার প্রত্যাশা করে। সামনে যে সরকার আসে তো সেই সরকার যেন দেশের উন্নয়নের জন্য তারা যেন কাজ করে, আমরা সেই আশাই করি। বাংলাদেশ একটা উন্নত একটা দেশ হিসেবে গড়ে উঠুক, যদি বাংলাদেশ পুরো বিশ্বের সাথে টক্কর দিতে পারে, সব জায়গাতে ডমিনেট করতে পারে। যত্নবান হবেন সমাজে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায়, এমনটাই চাওয়া নাগরিক সমাজের। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। দেশের চাবি আপনার হাতে, এই প্রতিপাদ্যে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম। বিকেলে ফৌজদারহাটি ডিসি পার্কে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে এবং ভোটাধিকার সম্পর্কে জনগণের আস্থা ও আগ্রহ বাড়াতে এ ধরনের কার্যক্রম আগামী নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে নির্বাচন ও গণভোটের তাৎপর্য, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্যচিত্র ও প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়। এর আগে সকালে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সীতাকুণ্ড উপজেলায় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। তিনি সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ ও সাদিক মস্তান হাই স্কুল ভোট কেন্দ্র পরিদর্শনে যান। এর আগে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানকালীন কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা ও উস্কানি সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে 10 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটরের মিজানুল ইসলাম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে 30 জনকে হত্যাসহ উস্কানি এবং আইন বহির্ভূতভাবে কারফিউ পরিচালনায় সহযোগিতা করেছে আসামিরা। আজকে অনারেবল ট্রাইব্যুনাল 1-এ গুরুত্বপূর্ণ 3টি মামলার দিন ধার্য ছিল। একটি মামলায় সাবেক সরকারের উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য ছিল। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন। চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, তারা কারফিউ হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন, যার টেলিফোনিক কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22শে জুলাই, 28শে জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এছাড়াও ফজলে করিম সাহেবের মামলায় প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আমরা তদন্ত প্রতিবেদন পেয়েছি, সংখ্যাটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। হাসান মাহমুদ, ফজলে করিম এবং আরেক নওফেল, এই 2-3 জনের নাম আমরা বলতে পারি যে তাদের নাম আছে। বাকিদের বিষয়টা আমরা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না। এটা একটা বিষয়। হেফাজতের মামলার তদন্ত শেষ পর্যায়ে, আমরা 3 সপ্তাহ সময় নিয়েছি। আশা করছি পরবর্তী ধার্য তারিখের আগেই ফর্মাল চার্জ দাখিল করতে পারবো। এর আগে গত 22 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এবং 6 জানুয়ারি আনিসুল হক ও সালমান এফ রহমানের পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের উপর শুনানি করেন। এদিকে 2013 সালের 5 মে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন একে ট্রাইব্যুনাল।
এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 11 জন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 15 মার্চের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সকালে পৃথক এই 3 মামলায় গ্রেফতার মোট 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এবারে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে 2026 সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে অসীন হয়েছেন তিনি। এর আগে গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে নিয়ে আসেন মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন। মাদুরোকে অপহরণের এই সামরিক অভিযানে ভেনেজুয়েলায় নিহত হয়েছেন কমপক্ষে 100 জন। ভেনেজুয়েলা জ্বালানি তেলে সমৃদ্ধ দেশ। মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর ট্রাম্প জানিয়েছিলেন ভেনেজুয়েলার তেল সম্পদের তদারক এখন থেকে যুক্তরাষ্ট্র করবে। কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র এবং দেশটির সরকার সংস্কারেও সক্রিয় ভূমিকা রাখবে। তারপর উপযুক্ত সময়ে তেলের পূর্ণ মালিকানা ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতায় প্রাণহানির সংখ্যা 500 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRNA জানিয়েছে নিহতদের বেশিরভাগই বিক্ষোভকারী। এদিকে বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপের হুমকি দিলে পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাকিয়া জামান আনিকার টেক্সট রিপোর্ট। ধোঁয়া, বিস্ফোরণের শব্দ আর নিস্তব্ধতার মাঝে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগুচ্ছে ইরান। ইন্টারনেট বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন আর রাজপথে চলছে বিক্ষোভ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। গত 28 ডিসেম্বর তেহরানের কয়েকটি বাজারে ছোট পরিসরে বিক্ষোভ থেকেই এই আন্দোলনের সূচনা। মূল্যবৃদ্ধি, তীব্র মুদ্রাস্ফীতি, রিয়ালের দরপতন সব মিলিয়ে ক্ষুব্ধ তরুণ ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শহরে। গত বৃহস্পতিবার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ইরানের নির্বাসিত শেষ শাহের ছেলে রেজা পাহলভির সরকারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদের ডাকের পর রাস্তায় নামে জনসমুদ্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে একদিনেই শতাধিক মৃত্যুর খবর প্রকাশিত হয়। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দেখা দেয় চরম মারমুখী অবস্থান। ইরান সতর্ক করে বলেছে যুক্তরাষ্ট্র কোনো ভুল হিসেব করলে চড়া মূল্য দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই দায়ী। তার দাবি, দেশের বাহিরে থেকে সন্ত্রাসীদের ঢুকিয়ে মসজিদে আগুন, ব্যাংকে হামলা এবং সরকারি সম্পত্তি ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো দেশ। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর প্রতিষ্ঠিত ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থাকে এই বিক্ষোভ সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে এখন গোটা বিশ্ব। জাকিয়া জামান আনিকা,
বিটিভি নিউজ। কিউবাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করলে দেশটিকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর ট্রাম্প এখন কিউবার দিকে নজর দিয়েছেন। উল্লেখ্য, কিউবার দীর্ঘদিনের বন্ধু ভেনেজুয়েলা দেশটিতে প্রতিদিন প্রায় ৩৫,০০০ ব্যারেল তেল সরবরাহ করে থাকে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কিউবা কোনো হস্তক্ষেপ ছাড়াই যে কোনো দেশ থেকে তেল আমদানির অধিকার সংরক্ষণ করে। কিউবার প্রেসিডেন্ট বলছেন, কোন দেশ কিউবাকে কোন বিষয়ে নির্দেশনা দিতে পারে না। অন্যদিকে ভেনেজুয়েলার তেল রপ্তানির উপর মার্কিন নিষেধাজ্ঞা ও তেলবাহী জাহাজ আটকের ঘটনার প্রভাব কিউবায়ও পড়তে শুরু করেছে। কিউবায় ইতিমধ্যে জ্বালানি এবং বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল ট্রাম্প এক পোস্টে বলেন, কিউবা বহু বছর ভেনেজুয়েলা থেকে তেল এবং অর্থ পেয়েছে, তা আর চলতে দেওয়া হবে না। আবারও ফিরছি দেশের খবরে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আজ এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরাফত আলী সফু সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সেলিমা রহমান বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি সবসময় ছিলেন আপোষহীন। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রাম দেশ ও জাতির কাছে আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। পরে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং পরিবারের সকল সদস্য এবং দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আহত জুলাই যোদ্ধাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট BCTI। আজ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্যায়ে 5টি কোর্স চালু করা হয়েছে। কোর্সগুলো হলো বেসিক ফিল্ম কোর্স, চিত্রনাট্য লেখন কোর্স, চলচ্চিত্র সম্পাদনা কোর্স, সেট ডিজাইন কোর্স এবং প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স। আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সগুলোর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এ সময় তিনি বলেন, সুন্দর ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে জুলাই যোদ্ধাদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে তারা গণমাধ্যম ও সৃজনশীল শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি। এই প্রশিক্ষণটা অত্যন্ত ফলপ্রসূ হবে আমি আশা করি, কারণ যেভাবে ডিজাইন করা হয়েছে এই ডিজাইনের সঙ্গে যেমন BCTI কর্মকর্তাগণ এবং কর্ণধার যুক্ত ছিলেন, আপনাদেরকে অনুরোধ করছি এই প্রশিক্ষণের প্রত্যেকটা পাঠ যেন আপনারা মনে ধারণ করেন, আপনারা গ্রহণ করেন এবং পরবর্তী কাজে লাগান। যে প্রশিক্ষণটা আপনারা গ্রহণ করবেন এটা একটা নান্দনিক বিষয়, এবং আপনারা যদি এটা গ্রহণ করেন আপনারা কিন্তু কোনো ভালো কর্মক্ষেত্রে কাজ করতে পারবেন, আপনাদের অভিজ্ঞতা হিসাবে এটা কাজে লাগবে। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল আকবর, PSC, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর শাহ নিস্তার জাহান কবির সহ চলচ্চিত্র ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচির প্রথম পর্যায়ে 80 জন আহত জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। যাচ্ছি শেয়ার বাজারের খবরে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,857.06, যা গতকালের চেয়ে শতকরা 0.14 কম। এছাড়া সিএসএ 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,344.27, যা গতকালের চেয়ে শতকরা 0.27 কম। আজ 145টি কোম্পানির 8,32,259টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 7,79,16,000 টাকারও বেশি। এর মধ্যে 43টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 83টি কমেছে এবং 19টির দাম অপরিবর্তিত রয়েছে। এবারে যাচ্ছি খেলার খবরে। ক্রিকেট বিপিএলে ঘরের মাঠে শেষটাও দারুণ হলো সিলেট টাইটান্সের। আজ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে সহজেই হারালো স্বাগতিকরা। 15 বল হাতে রেখে পেল 6 উইকেটের জয়। 10 পয়েন্ট নিয়ে সিলেট 4 থেকে উঠে এসেছে 2 নম্বরে। অষ্টম ম্যাচে চতুর্থ হারে 4 নেমে গেছে নুরুল হাসান সোহানের রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সিলেট। রংপুরের ব্যাটাররা 19.1 ওভারে 114 রানে অল আউট হয়। সিলেট টাইটান্সের বোলার নাসুম আহমেদ, শহীদুল ইসলাম আর মঈন আলীর দাপটে অল্প রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স। 115 রানের লক্ষ্যে তাড়ায় নেমে পারভেজ তৌফিকের উদ্বোধনী জুটিতে সিলেট জয়ের ভিত্তি পেয়ে যায়। 54 রানে তৌফিক আউট হওয়ার পর রানের গতি কমে গেলেও সিলেটের জয় নিয়ে সংশয় দেখা দেয়নি। শেষ দিকে নাহিদ রানা টানা 2 বলে আফিফ ও ব্রুকসকে ফেরালেও তাতে শুধু রংপুরের হারের ব্যবধানই কমে। পারভেজ 3টি করে 4 ও ছক্কায় 41 বলে 52 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সিলেটের পক্ষে 3টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও শহীদুল ইসলাম। 2টি উইকেট পান মঈন আলী ও 1টি পান সালমান ইরশাদ। 15 জানুয়ারি ঢাকায় রাজশাহীর বিপক্ষে খেলবে সিলেট টাইটান্স। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.8 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 35 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 28 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 2টা 51 মিনিটে, ভাটা সকাল 8টা 42 মিনিটে।